বাপের তপ্ত ডাকে রৌদ্রের দাম্ভিকতায় উদ্যত পা যুগল থমকালো এক ধাপ সিঁড়ি উঠতে গিয়ে। না চাইতেও থামল সে। বিরক্তিসূচক চ-উচ্চারণ করল জিভের ডগায়। তোফায়েল কবির যে ওকেই থামতে বলেছেন তা না তাকিয়েও ঠিক ঠাহর করল সে। আর্দ্র আর সাফা তড়িতে তাকালো তোফায়েল কবিরের কণ্ঠ অনুসরণ করে। রৌদ্র নিরুদ্বেগ, প্রতিক্রিয়াহীন গা ছাড়াভাবে পিছু ফিরল। বাপের সাথে অনুভূতিহীন নিঘোর দৃষ্টিতে চোখাচোখি হলো। তোফায়েল কবিরের রাগান্বিত দৃষ্টি দেখে চোখ নামিয়ে তর্জনী দিয়ে কপাল চুলকালো রৌদ্র। তোফায়েল কবির বললেন নিরেট কণ্ঠে, বোঝাপড়া বাকি আছে তোমার সাথে। যা যা বলবো ঠিক কাটায় কাটায় উত্তর করবে। নিচে নেমে আসো রৌদ্র। তোফায়েল কবির খানিক চুপ থাকলেন। কথা সাজিয়ে কণ্ঠ শক্ত করলেন আরো। মেঘাকে মেরেছ কেন? প্রশ্নটা শুনেই সোফায় গা এলিয়ে দিল রৌদ্র। পিছনের দিকে শরীর হেলিয়ে দীর্ঘশ্বাস টানল। অর্থপর ফেলল ভারী শ্বাস। চোখ বুজে দুদিকে ঘাড় ঝাঁকালো। বলল, বাবাই, তোমার ভাইকে বলে দাও। বারবার এক প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। বিরক্ত লাগে। মস্তিষ্ক আরো বেশি চড়াও হয়ে গেল তোফায়েল কবিরের। বরাবর ছেলের এই বেপরোয়া উপেক্ষিত আচরণে ক্ষিপ্ত হতে বাধ্য হন তিনি। এবার আরো বেশি ঝাঁঝালো হলো তার কণ্ঠ। হেঁয়ালি কথাবার্তা বলবে না একদম। মেঘাকে মারার কোনো যৌক্তিক কারণ ছিল না। আচমকা ওর গায়ে হাত তুললে কেন তুমি? তাও আবার আমাদের সবার সামনে। তো কি, ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে সবার আড়ালে মারতে হতো ওকে? ভ্যাবাচ্যাকা খেলেন তোফায়েল কবির। নির্বাক হলেন এক মুহূর্ত। পর মুহূর্তেই ফের কঠোরতা ফিরিয়ে আনলেন। মেঘা আমাদের দায়িত্ব, আর ওকে আঘাত করার কোনো অধিকার তোমার নেই। মনে নেই 5 বছর আগে কি করেছিলে? ওই মেয়েটাকে জোর করে বিয়ে করে ফেলে রেখে চলে গিয়েছিলে। 5টা বছর পেরিয়ে গেছে। এই 5 বছরে তোমাকে পাইনি আমরা, মেঘাকে পেয়েছি। কি হয়েছে এই 5 বছর? কে ওই মেয়েটা? কি ওর আসল পরিচয়? কাকে নিজের কৃতকর্মে জড়িয়েছ? কেন কোনো খোঁজ নিয়েছ তুমি? তুমি জানো ওই মেয়েটাকে, নাকি চেনো ওকে? আজ এত বছর পর ফিরে এসেও পরিবর্তন হওনি একটু? কোনো কারণ ছাড়া আচমকা ওর গায়ে হাত তুলেছ তুমি? কোন অধিকারে? রৌদ্রের দিক থেকে নড়চড় বা উত্তর নেই। তোফায়েল কবির চুপ থেকে আবার বললেন, প্রশ্নের উত্তর দাও আমার। কেন মেরেছ ওকে? হাত চুলকাচ্ছিল তাই মেরেছি। আর কাউকে মারতে পারতাম না তাই ওকেই মেরেছি। ওকে? কেন মারবে তুমি ওকে? ওকে কেন রাখবেন ওকে এ বাড়িতে? কেন আশ্রিত হয়ে পড়ে আছে এ বাড়িতে? বিপরীতে পাল্টা প্রশ্ন রৌদ্রের। তোফায়েল কবির মুহূর্ত কয়েক চুপ থেকে উত্তর করলেন, ও আমার মেয়ে, আর আমার মেয়ের পরিচয়ে ও এ বাড়িতে আছে, কোনো আশ্রিতা হিসেবে নয়। যতদিন ওর এ বাড়িতে থাকার ততদিন থাকবে ও এ বাড়িতে। ওর বর্তমান পরিবার আমরা। তুমি জানো ওর বিষয়ে কিছু, নাকি ও শুধু নেশা করতেই জানো? 5 বছর আগে চেনা নেই জানা নেই কোথা থেকে একটা মেয়েকে তুলে এনেছিলে, জানা আছে তোমার? তখন জানতো কে? ওর পরিবার কোথায়? কারা ওর পরিবার? আজ শুনে রাখো, মেঘার কেউ নেই। 5 বছর থেকে মেঘার পরিবার পরিজন সবটা জুড়ে শুধু আমরা। ও আমাদের দায়িত্ব, আর আমরা ওর দায়িত্বরত থাকা অবস্থায় ওর উপর কোনো আঁচড় লাগতে দেব না। ফার্দার যদি ওর গায়ে হাত তুলেছ তাহলে ভালো হবে না বলে রাখলাম। আমার মেয়েকে প্রোটেক্ট করতে পারবো আমি, সেটা তোমাকে এড়িয়ে হলেও। আচ্ছা, মেয়ে রাস্তায় খুঁজে পেয়েছেন ওকে? আমি না হলে কোথায় পেতেন ওকে? পরিবার হতে এসেছেন ওর, বাবা হতে এসেছেন। কই, রাস্তায় তো এমন অনাথ বাড়িঘরহীনা হাজার হাজার মানুষ পড়ে আছে। তাদের তো এভাবে ঘরে রাখেননি। ওকে আশ্রিতা হিসেবে রেখেছেন কেন তাহলে? ও আশ্রিতা নয়, যথেষ্ট সম্মান নিয়ে ও এ বাড়িতে আছে। আমার বা তোমার কারোর টাকাতেই খাচ্ছে না ও, আর না বেকার এ বাড়িতে পড়ে আছে। ওর পরিবার হিসেবে শুধু সঙ্গ দিয়েছি আমরা ওকে। শুধু সঙ্গটাই দিয়েছি, আর কিছু দেইনি এ অবধি। যার পরিপ্রেক্ষিতে ও আশ্রিতা নয় আমাদের। ওর একটা পরিবার, কিছু আপনজন প্রয়োজন ছিল।
আমরা সেই প্রয়োজন মিটিয়ে আসছি নির্দিষ্ট সময় যাবৎ। যখন এই সময়কালটা কেটে যাবে তখন আমাদের আর প্রয়োজন পড়বে না ওর। এ কথাগুলো হয়তো রৌদ্র বুঝল না, বোঝার চেষ্টা করল না, বিড়বিড় করল, বাট আমার প্রয়োজন পড়বে ওর, অনির্দিষ্টকালের জন্য আমার প্রয়োজন পড়বে। উঠে দাঁড়ালো রৌদ্র। আর কিছু শোনার মতো অভিরুচি আসলো না। তোফায়েল কবিরের কথা শেষ হয়নি। তিনি আদেশের সুরে ছেলেকে থামতে বললেন। বলতে চাইলেন আরও কিছু, কিন্তু তার ছেলে আর শুনবে না। থামল না তার বেপরোয়া ছেলে। ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আদ্র মাথা ঝাঁকালো দুদিকে। মেঘার ঘুম ভেঙেছে। চোখ মুখ ফোলা ওর। অনেকক্ষণ ঘুমিয়েছে আজ। অতিরিক্ত ঘুমের দরুন চোখ ফোলা ফোলা দেখাচ্ছে আরও বেশি। গোসলের পর ভেজা চুল সমেত শুকিয়েছিল। হাঁটু ছড়ানো মেঘ বরণ কেশরাশি জট পাকি এলোমেলো। কুঁকড়ে গেছে সিল্কি কুণ্ডল। এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কাঁধ ঝাঁপিয়ে। এদিকে খিদেও পেয়েছে ভীষণ। সারাটা দিন পেটে দানা পড়েনি। খুব ভেঙে উঠেই আবার মাথা এলোমেলো লাগছে। গুলিয়ে যাচ্ছে সব কিছু। চাপানো দরজা খুলে হাই তুলতে তুলতে ঘর ছাড়ল মেঘা। পরনে সাদা স্কার্ট আর খয়েরি ফ্রক। চুলে ঢাকা ছিপছিপে গরনের পুরো শরীরখানা। চোখ এখনো ঘুমের ভারে মশগুল। নিভু নিভু মেলেছে পাপড়ি যুগল। দরজা চাপিয়ে করিডোরে পা বাড়ালো মেঘা। উদ্দেশ্য, এখন নিচে যাবে। আগে খাবে কিছু। শরীর অবসন্ন লাগছে। ধীরে ধীরে পা বাড়ালো মেঘা। বাড়াতে বাড়াতে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল। দৃষ্টি নিচুতে থাকায় ঠিক সম্মুখে পথরোধ হতেই কারোর পথ যুগল নজরে আসলো। কপাল গুটিয়ে ধীরে চোখ তুলল মেঘা। অমনি অযাচিত একজনের মুখোশটি দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল অবসন্ন শরীরখানা। চেহারায় অসন্তোষ ফুটে উঠতে এক মুহূর্ত সময় পার হলো না। ক্ষুব্ধতায় চোখ কুঁচকে নিল সে। নরম চোয়াল শক্ত করল। আকস্মিক আঘাতপ্রাপ্ত কপালখানার দগ্ধা ব্যথা জেগে উঠল। চিনচিন করে উঠল গালখানা। আপনা আপনি দাঁত চেপে হাত উঁচিয়ে গালে রাখল মেঘা। রৌদ্রের অবস্থা অস্বাভাবিক। নড়ল একটুও। পরিবর্তন আসলো না ওর মাঝে। সেভাবেই চোখ নামিয়ে 5 ফুটের মেয়েটাকে স্থির দৃষ্টিতে পরখ করল। গালে নজর পড়ল। ক্লান্তিমান শুভ কপল লালচে স্পষ্ট মারের দাগ। সেদিক প্রাণে তাকিয়ে অবাধ্য হৃদয় আকস্মিক খেদ জাগ্রত হলো বেপরোয়া রৌদ্রের। হাত মুঠো করল রৌদ্র। তাকিয়ে রইল এক ধ্যানে। মেঘার অবসন্নতা কেটে গেছে এই উচ্ছৃঙ্খল লোকটাকে দেখা মাত্রই। দুর্বলতা ক্ষোভে রূপান্তরিত হয়েছে। ফোঁস করে শ্বাস ফেলল সে। নিবিড় পা যুগল থমকালো না আর। গজগজ করে রৌদ্রকে পাশ কাটাতেই কানে ঠেকল বেপরোয়া লোকটার শান্ত স্বর, ইভারা। না চাইতেই থমকালো উদ্যত রমণীর অহমিকায় অগ্রসর পা যুগল। আঠার ন্যায় মেঝেতে চিপকে গেল। শরীরখানা কেমন ঝাঁকিয়ে উঠল। ওকে ইভারা সম্বোধনে ডাকে না কেউ। সবাই ওকে মেঘা নামেই চেনে। একমাত্র আদ্র আদুরে গলায় মেঘ বলে ডাকে ওকে। মেঘ, আদ্রের মেঘ বুড়ি, তাও 5 বছর ধরে। বাকিরা সবাই মেঘা বলে ডাকে। ইভারা নামটা প্রায় বিস্মৃত। আজ অনেক দিন পর এই নামে ওকে ডাকলো কেউ। আগে ডাকতো ওর বাবা, মেঘার বাবা, যিনি মেঘার জন্মের 6 বছর পর গত হয়েছেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। মেঘাকে একমাত্র ওর বাবাই ইভারা বলে ডাকত। মেঘা সেই ডাকের কণ্ঠটাও ভুলে গেছে এতগুলো বছরে। আকস্মিক আজ এই মুহূর্তে সেই ডাকটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্র প্রকল্পিত হলো এক বিধ্বংসী হৃদয়। কেমন স্পন্দিত হয়ে কেঁপে উঠল মেঘা। ঠিকরে ওঠা রাগ শিথিল হলো এক নিমিষেই। তড়িতে পিছু ফিরল মেঘা। অবিলম্বে চোখাচোখি হলো সেই বেপরোয়া লোকটার সাথে। স্বাভাবিক চাহনি দুজনার। এক মুহূর্ত পর রৌদ্রের শীতল কণ্ঠ ভেসে আসলো আবার, কাছে আয় তো বলেই থামল। নিজেকে শুধরে নিল সেকেন্ড পেরোতেই। কাছে এসো তো। মেয়েটা এক মুহূর্ত স্থির হলেও পর মুহূর্তে ফের আগের ন্যায় ক্ষিপ্ত হতে ভুলল না। তাচ্ছিল্যতার সহিত মুখ ফিরিয়ে নিল। চরম বিরক্তি দেখিয়ে বলল অস্পষ্টে, ফাক অফ মান।
অর্থপর মুখ ফিরিয়ে ধীর পায়ে সোজা সিঁড়ির দিকে এগোলো। রৌদ্র কেবলই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, আর বলল না কিছু, আটকালো না মেয়েটাকে। মেঘা নিচে নামতেই নিচের গুমোট পরিস্থিতি খানিক স্বাভাবিক হলো। টেবিলের পাশে আদ্র আর সাফা চুপটি করে দাঁড়িয়ে। তোফায়েল কবির এতক্ষণ রাগ ঝাড়লেন নিজের মাঝেই। মেঘাকে নামতে দেখা মাত্রই চুপ করলেন তিনি। পিনপতন নীরবতা নামল সবার মাঝে। মেঘা নিচে নেমে একে একে সবাইকে এক পলক করে দেখল শান্ত চোখে। অতঃপর মাথা নিচু করে কিচেনের দিকে এগোলো। আদ্র উদ্বেগাকুল হয়ে ডাকল পিছন থেকে, মেঘ। থেমে উত্তর করল মেঘা, হ্যাঁ ভাইয়া, খিদে পেয়েছে। কিচেনে যাচ্ছিস কেন? মা, মেঘের খাবার নিয়ে এসো। প্রয়োজন নেই, আমি নিজেই নিয়ে আসছি। সদর দরজা থেকে এমন সময় শুভ্রের বিচলিত কণ্ঠস্বর ভেসে আসলো। ভেতরে ঢুকতে ঢুকতে হাঁক ছাড়ল সে। খাবার আমি নিয়ে এসেছি। চকিতে একাধিক জোড়া দৃষ্টি তাকালো শুভ্রের দিকে। হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল শুভ্র। ফর্মাল ড্রেস আপে পরিপাটি ছেলেটা খানিক এলোমেলো হয়ে গেছে সারাদিনের ধকলে। মেঘা খায়নি সকাল থেকে, এটা শোনার পর আসার পথে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে সে। মেঘার ফেভারিট বিরিয়ানি। শুভ্র এগিয়ে এসে বিরিয়ানির প্যাকেটগুলো টেবিলের ওপর রাখল। বোনকে উদ্দেশ্য করে বলল, টুকটুকি, খাবারগুলো সার্ভ করে দে, সবার জন্য এনেছি। মেঘাকে আগে দিবি। মিষ্টি মেয়ে খায়নি সকাল থেকে। মেঘা, এদিকে আয়। অজ্ঞতা এগিয়ে আসলো মেঘা। শুভ্র ভার গলায় বলল, সকাল থেকে খাসনি কেন? খিদে ছিল না ভাইয়া। উপরের করিডোরে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে মেঘার উত্তর শুনে বিড়বিড় করল রৌদ্র, এক থাপ্পড়েই সারাদিন পেট ভরা ছিল ইডিয়েটের। এখন আমার হাতে আরও ৪৯টা থাপ্পড় খাওয়া বাকি আছে ওর। গাল ফুলিয়ে চেহারার হাল বেহাল করেছে এই এক থাপ্পড়েই। আর বাকি থাপ্পড়গুলো ওর গালে বসাবো কি করে আমি? ননসেন্স। বিড়বিড় ছেড়ে এতক্ষণে নিজের ঘরে ঢুকল রৌদ্র। মেঘার উত্তরে শুভ্র বলল একই ভার গলায়, এখন তো খিদে পেয়েছে, এখন খাবি? টুকটুকি, সার্ভ করতে বললাম তো তোকে। দাঁড়িয়ে আছিস কেন? চটপট সার্ভ করে দে। আমি ফ্রেশ হয়ে আসছি। সাপা ভ্যাংচালো, এহ, চাকর পেয়েছ আমায়? আমি পারবো না এসব কিছু করতে। আম্মুকে ডাকছি, চাকর পাইনি, চাকরানি পেয়েছি তোকে। দেখেছিস তোর কত সম্মান? রানী বলছি তোকে। এবার চাকরানি মহাশয়া, দয়া করে খাবারগুলো বেড়ে দিন। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি, একসাথে খাবো। তেতে উঠল সাফা, ভাইয়া বল ভনু। শুভ্রের শান্ত ধীর উত্তর। রাগাতে গিয়েও গলে জল হয়ে মেয়েটা। ভাইয়ার ভীষণ আদুরে সে। আদুরে হয়ে বলে গদগদ হয়ে, যাও তো, ফ্রেশ হয়ে নাও। শুভ্র মুচকি হেসে উপরে উঠল। খানিক বাদ ফ্রেশ হয়ে নিচে নেমেছে। টেবিলে বসে পড়েছে ছেলে মেয়েরা। আদ্র, শুভ, সাফা, মেঘা। সিরাতও বাদ পড়েনি যোগ দিতে। রামিসাকে শাহিনা কবিরের কোলে দিয়ে যোগ দিয়েছে ওদের সাথে। আহিয়ান ফেরেনি এখনো। আড্ডা জমিয়ে খাওয়া দাওয়ার পাট চুকালো ওরা। রৌদ্রকে ডাকলো না, জড়ালো না নিজেদের সাথে। কারণটা অবশ্য মেঘা। রাতে ছেলেমেয়েরা আর খায়নি কেউ। রান্নার প্রয়োজন হয়নি রাতে। শুভ্রের আনা সেই বিরিয়ানি দিয়ে ডিনার সারা হয়েছে। পুরোটা বিকেল ঘুমিয়েছে মেঘা। চোখে আর বিন্দুমাত্র ঘুম নেই। এমনিতেও রাত জাগা পেঁচা সে। ঘুম আসে না মাঝে মাঝে, ভীষণ অস্থির লাগে এমন অবস্থায়। আজও ঘুম আসছে না একটুও। অনেকক্ষণ শুয়ে শুয়ে নীরবে সিলিংয়ের দিকে তাকিয়েছিল মেয়েটা। শুয়ে থাকতেও ভালো লাগছে না আর। বিরক্তিতে উঠে বসল মেঘা। দম বন্ধ লাগছে। ঘরের চার দেয়ালের মাঝে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে বুকের সাথে চেপে ধরে ধীর পায়ে দরজার দিকে এগোলো মেঘা। স্বতঃস্পর্ণে শব্দহীন দরজা খুললে বেরিয়ে এলো ঘর থেকে। দোতলা থেকে সোজা উঠল ছাদে। রাত্রি হয়তো ৩টে পেরিয়েছে। নিস্তব্ধ পুরো বাড়ি, পুরো শহর। সবাই তখন গভীর ঘুমে, আর মেঘা গভীর বেদনায়। নিশীথ রাতের নীরবতায় আবছা আলোয় ছাদে উঠল সে। বাঁকা চাঁদ মধ্য গগনে ঠাঁই করে মৃদু জ্যোৎস্না ছড়াচ্ছে।
মাঝে মাঝে লুকোচ্ছে মেঘের আব্বুর ডালে। শহরের সব আলো নিভে গেছে, বন্ধ হয়েছে ব্যস্ত কোলাহল। চারপাশ পুরো শান্ত। মেঘা পা টিপে টিপে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। আকাশ পানে মুখ তুলে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। অর্থপর চোখ মেলে তাকালো। আজ গগনে চাঁদের পাশে তারার অস্তিত্ব নেই। একটাও তারা দেখা যাচ্ছে না আজ। মুখখানা এতেই মলিন হলো মেঘার। ছোট বাচ্চার ন্যায় ঠোঁট উল্টালো মেয়েটা। কিছুক্ষণ তাকিয়ে কসরত করে খুঁজল দুটো তারা, কিন্তু পেল না কিছু। ফিরে ধীরে ধীরে বসলো ছাদের মেঝেতে। রেলিংয়ে পিঠ ঠেকিয়ে হাঁটু জড়িয়ে নিজেকে গুটিয়ে নিল। বুকের সাথে চেপে ধরা মাঝারি আকারের ফ্রেমটা সামনাসামনি ধরল এবার। ছাদে জ্বলে থাকা একটা রূপালি আলোয় পাশাপাশি দুটো ছবি জ্বলজ্বল করে প্রকট হয়ে উঠল ফ্রেমে। ছবিটার দিকে তাকিয়ে অভিযোগ করল মেঘা, আম্মু, আব্বু, আজ আসোনি তোমরা? আমি না তোমাদের সাথে দেখা করতে আসলাম এই রাতে? জানো আজ আমার ঘুম আসছে না কিছুতেই। ভীষণ ছটপট লাগছে। সবাই ঘুমিয়ে গেছে আমি ছাড়া। তোমরাও মেঘের আড়ালে ঘুমিয়ে গেছো। খুঁজলাম তোমাদের, পেলাম না। আমার অপেক্ষায় থাকতে থাকতে চলে গেছো। আমি আসতে দেরি করে ফেলেছি আজ। কটা বাজে? 3টে পেরিয়েছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো তোমরা? সবাই ঘুমিয়ে পড়েছে আজ, কিন্তু আমার কেন ঘুম আসছে না বলো তো? কেমন কষ্ট কষ্ট লাগছে আমার। মেঘা একটু থামে, অনুভব করে ফ্রেমটা ঝাপসা হয়ে এসেছে তার নিকট। অস্পষ্ট দেখাচ্ছে ওর আব্বু আম্মুর মুখশ্রী। তার মানে চোখ ভরে এসেছে, পানি জমেছে আঁখি কোটরে। মেঘা তরিতে হাতের উল্টো পিঠে চোখ মুছল, ঢোক গেলার চেষ্টা করলো। কণ্ঠরুদ্ধ হয়ে এসেছে। কি অদ্ভুত, বুক ভরাক্রান্ত লাগছে কেন? মুখ কুঁচকে শ্বাস টানে মেঘা। বারবার চোখ ভরে আসছে। নিজেকে সামলে রাখা ভীষণ দায় হয়ে পড়েছে। হাঁপ ছাড়ে মেঘা। আর পারে না নিজেকে ধরে রাখতে। নিস্তব্ধতায় একাকিত্বে গুমড়ে ওঠে মেয়েটা। ঠোঁট ভেঙে বাঁধ ছেড়ে কোটর ফেটে বাড়ি ধারা বয়ে চলে। নিস্তব্ধ ঝমনিকে সাক্ষী রেখে আম্মু আব্বুর ছবির উপর হাত বুলিয়ে অভিযোগ করে তাদের আদুরে রাজকন্যা, আব্বু জানো ওই লোকটা আমাকে মেরেছে। এই দেখো আমার গালে নিজের 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছে। তোমরা কখনো মেরেছ আমায়? ফুলের টোকা দিয়েছ আমার শরীরে? ধমকেছ কখনো? ধমকাওনি তো, মারোনি কখনো। কিন্তু ওই লোকটা এই নিয়ে দুবার মেরেছে আমায়, আঘাত করেছে। আমার খুব লেগেছে জানো। তোমরা কেন আমারকে একলা রেখে চলে গেলে আব্বু আম্মু? কেন গেলে বলো তো? যেখানে গেছো সেখানে আমায় নিয়ে গেলে হতো না? আমার জায়গা হতো না তোমাদের সাথে? তোমরা আমার সাথে থাকলে আজ আমার জীবনটা এমন হতো না। সবটা বদলে যেত। কেউ নেই আমার। কেন আমাকে একলা রেখে চলে গেলে তোমরা? মরা মানুষের নামে অভিযোগ রাখতে নেই। আমি দেব না তোমাদের উপর কোনো অভিযোগ। কোনো দাবি রাখবো না তোমাদের উপর। কিন্তু তোমাদের ছেলে, ওকে ছাড়বো না আমি। ওকে ক্ষমা করবো না কিছুতেই। দেখে নিও, তোমাদের ছেলে পার পাবে না আমার থেকে। আমাকে সম্পূর্ণ একলা করে দেওয়ার জন্য ওকে ছাড়বো না আমি। ওকে খুব মারবো দেখো। ও ছাড় পাবে না আমার থেকে। তোমাদের পর তোমাদের বজ্জাত ছেলেও আমাকে একলা রেখে চলে গেছে। দাদুমণির কথা তো বাদই দিলাম। তোমাদের উপর আর দাদুমণির উপর একটুও রেগে নেই আমি। কিন্তু তোমাদের ছেলের উপর খুব রেগে আছি। ওকে আমি কাছে পেলে ছাড়বো না বলে রাখলাম। আমাকে পুরোপুরি নিঃসঙ্গ করার জন্য শাস্তি পেতে হবে ওকে। মেঘা ফুঁপিয়ে থামে, হেঁচকি তোলে, মাথাটা পিছনের দিকে হেলিয়ে দেয়, উপর পানের মুখ তুলে চায়। শির শির করে বাতাস বইছে। গরমেও শীতরে শরীরে কাঁটা দিচ্ছে মেঘার। বুকখানা মুচড়ে উঠছে। আব্বু আম্মুর কথা খেয়ালে আসতেই যাদের মুখশ্রী ওর ক্ষীণ স্মৃতিতেও বিলীন প্রায়। এই ছবিটা দেখে দেখে আব্বু আম্মুকে স্মরণ করে মেঘা। একলা রাতে তারা ভরা আকাশের পানে খুঁজে বেড়ায় দুটো শুকতারা। ছোটবেলায় দাদুমণি সান্ত্বনা দিত ওই শুকতারা দুটোকে দেখিয়ে। ও দুটো নাকি মেঘার বাবা মা। পাশাপাশি অবস্থানে সেই দূরাকাশ থেকে মেঘাকে চোখ ভরে দেখেন তারা। মেঘা এটাকে আশ্রয় করে রেখেছে। নিজের মনকে মানাতে খুব কষ্ট হলে সেই দুটো তারার কাছে এসে
নালিশ জুড়ে বসে। আজ কষ্ট হচ্ছে, অজ্ঞাত ভারে বুক জ্বালা-পোড়া করছে। আকাশ পানে মুখ তুলে চোখ বুজে নেয় মেঘা। কান্না গিলে বিড়বিড় করে ফুঁসে ওঠে, আই হেট হিম, আই ডিপলি হেট রুড বিগ কবির রৌদ্র, নেভার উইল আই ফরগিভ হিম, নেভার আই হেট ইউ রুড বিগ কবির রৌদ্র। পূর্ব দিগন্ত সুদূর রাঙা হয়ে উঠেছে। অরুণালয় রাঙা প্রভাতের সূচনা, নতুন একখানা সকাল। ভোরের কাঁচা মিঠে রোদ সবে পড়েছে ধরণীতে। আকাশ চিরে উদিত হয়েছে দিবাকর। পাখির কিচিরমিচির ডাকে মুখরিত গগন। এই এত সকালে সূর্য উদিত হলো, প্রখরতা কম নয় মোটেও। উদিত হওয়া থেকেই তপ্ততেজ ঝেড়ে দিচ্ছে সূর্যি মামা। হবে সবে সকাল 7টার কাছাকাছি। খোলা ছাদে এখনো রেলিংয়ে পিঠ ঠেকিয়ে বসে আছে ঘুমন্ত রমণী। ঘুমের ভারে ডান দিকে হেলে পড়েছে অঙ্গনা তনু। বাম হাত অবহেলায় ছাদের মেঝেতে লুটোপুটি খাচ্ছে, আর ডান হাত দিয়ে বুকের সাথে চেপে রাখা সেই ছবির ফ্রেমটা। আব্বু আম্মুর কাছে নালিশ করতে করতে রাত্রির একধারে কখন চোখ বুজে এসেছে বুঝতেই পারেনি মেঘা। ঘুমে টলে পড়েছে এখানেই। এখন সে বিভোর ঘুমে। লম্বা বিনুনিটা পেঁচিয়ে পড়ে আছে ছাদের মেঝেতে। বিনুনি থেকে ছুটে আসা ছোট ছোট অলকগুচ্ছ মুখে লুটাচ্ছে। প্রভাতে বদন চুম্বন করছে ক্ষুদ্র ক্ষুদ্র অলকাবলি। ফর্সা ধবধবে মুখমণ্ডলে কালো কালো নিমুক্ত কেশরাশি মৃদুমণ্ডল হাওয়ায় উড়ে উড়ে জায়গা করে নিচ্ছে। ঘুমের ব্যাঘাত ঘটে মাঝে মাঝে নড়ে চড়ে উঠছে রমণী। তবে ঘুম ভাঙছে না তার। ভ্যাপসা গরমে ঘেমে গেছে কমনীয় দেহ। ক্লিপ বা তেল দেহে হয়ে গেছে ঘামে। তবুও ঘুম ছোটাতে নারাজ একবিংশী। ঘুম পাচ্ছে তার। ভীষণ আরাম না হলেও শান্ত হয়ে ঘুমাচ্ছে সে। এমতকালে ছাদে আগমন এ বাড়ির বেপরোয়া ছেলের। সকাল সকাল ঘুম ছুটিয়ে সিগারেট ফুঁকতে এসেছে সে। দরজা থেকেই সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে ধরেছে। ফুঁসতে ফুঁসতে ছাদে অগ্রসর হয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো কোনো দিকে না তাকিয়ে। অর্ধ সিগারেট শেষ করে সেটাকে কলতলে উচ্ছিষ্টের ন্যায় পিষ্ট করল। অপর একটি সিগারেট জ্বালালো সে। সেটা ঠোঁটে চেপে ধরার আগেই বাঁ দিকে দৃষ্টি পড়ল অকস্মাৎ। অবিলম্বে দৃষ্টিজোড়া সূক্ষ্ম হয়ে আসলো। কপালে পড়ল 3 স্তরের ভাঁজ। সিগারেটটা আর ঠোঁটে বসালো না। হলো। চোখ সরু করে তাকিয়ে সেটাকেও ছুঁড়ে ফেলল রৌদ্র। কিছুটা অবাকই হলো সে। সন্দেহ কাটাতে পা চালালো দৃষ্টি বরাবর। এই মেয়ে এখানে কি করে? সামনে দাঁড়ালো রৌদ্র। প্রখর তপনের রশ্মি তির্যক ভাবে এসে পড়েছে মেঘার মুখের উপর, যার দরুন রমণীর মুখে কুঁচকে এসেছে বিরক্তিতে। রৌদ্র আরো বেশি কুঁচকে ফেলল কপাল। মেয়েটাকে পুরোপুরি পরখ করল। বিড়বিড় করল নিজের মাঝে, এই মেয়ে কি এখানেই ঘুমিয়েছিল নাকি? ঝুঁকে বসল রৌদ্র। শ্বাস ফেলল কপাল কুঁচকে। খুব কাছে আসলো মেঘার। মুখমণ্ডলে আছড়ে পড়া চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। ক্ষীণ বাতাসের ঝাপটায় নড়ে উঠল মেয়েটা। বোধহয় স্বস্তি পেল একটু। ঘুমের মাঝে ওষ্ঠপৃষ্ঠে হাসির দেখা মিলল। রৌদ্র তীক্ষ্ণ চোখে তাকালো। আজব তো, এই মেয়ে ঘরে না গিয়ে এখানে কি করছে? ঘুমোচ্ছ কেন এভাবে? ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো রৌদ্র। ভাবল একবার ডাকবে। কণ্ঠ খুলতে গিয়ে থেমে গেল। ডাকল না আর। বরং গাঢ় দৃষ্টিতে তাকালো মেঘার দিকে। প্রখর করল দৃষ্টি জোড়া। প্রখর নেত্রে সুযোগ পেয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। মেয়েটা ঘেমে গেছে। ঘামে চিকচিক করছে মুখশ্রী। গলা বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। একে একে মেয়েটাকে সরু চোখে চোখ পরখ করতে করতে রৌদ্রের দৃষ্টি থমকালো মেয়েটার গলার নিকট। দবদবে গ্রীবায় চিকচিক করছে সোনালি একখানা চেন। একে বেঁকে বসে গেছে ঘামের সাথে। গলার ভাঁজে চিপকে স্বর্ণকোমল জৌলস ছড়াচ্ছে। রৌদ্রের মোটেও পছন্দ হলো না এটাকে। ওর আগে এই চেনটা দখলদারি ফলিয়েছে এই মেয়ের গলায়। এটা মানতে বড্ড বাধল রৌদ্রের। মুখ শক্ত করল সে। আপাতত ছাড় দিল। আরো খুঁটিয়ে দেখতে লাগলো মেয়েটাকে। মেয়েটার নাকের ডগায় একখানা ছোট্ট তিল, ওষ্ঠখানিক উল্টানো। আনমনে হাসে রৌদ্র। আবারও দৃষ্টি আটকায় মেয়েটার ডান ভ্রুর নিকট। ভ্রুর ঠিক কোণে একখানা কাটা দাগ।
অখিলতার সেখানটায় লোমহীন। কি হয়েছে এখানে, কাটলো কি করে জানা নেই রৌদ্রের। রৌদ্র সেদিক থেকেও দৃষ্টি সরালো। এদিকে সূর্যের রশ্মিতে বিরক্ত মেঘা। ঘুমে প্রচণ্ড ব্যাঘাত ঘটেছে তার। মুখ কুঁচকে ফেলল সে, তবে চোখের পাতা আলগা করতে পারল না ঘুমের ভারে। রৌদ্র পরখ করল ওকে, চোখ তুলে চাইল দিবাকর পানে। বন্ধুরা, গল্পের মাঝেই বলছি, গল্পটি কেমন লাগছে আপনাদের কাছে আপনারা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা মূল্যবান রিয়্যাক্ট আমাদেরকে অনুপ্রেরণা জাগাতে সাহায্য করে। আপনাদের একটি মন্তব্য, একটি বক্তব্য আমাদের অনুপ্রাণিত করে তোলে। নতুন নতুন গল্প, নতুন নতুন স্টোরি আপনাদের কাছে পেশ করতে আনন্দ লাগে। অনুপ্রেরণা যোগাতে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। গল্প সম্পর্কে ভালো মন্দ জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। গল্পে ফেরা যাক। এটা তো ডিস্টার্ব করছে কোনো, এই মেয়েকে দেখছে না এই মেয়ে ঘুমাচ্ছে। প্রচণ্ড রাগলো রৌদ্র। তবে যার উপর রাগলো সে হাতের নাগালের বাইরে। প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্বে তার অবস্থান। ধরাছোঁয়ার বাইরে হয়ে বেশ মজা নিচ্ছে সূর্য। রৌদ্র মেঘার দিকে দৃষ্টি ফিরিয়ে হিসিয়ে বলল, ওর সাহস কম নয় সানি। রৌদ্রময়ী, আমি তোকে জ্বালানোর আগেই ও জ্বালাচ্ছে তোকে। আই ফিল জেলাস অফ হিম, বাট উই আর সেম সেম। শি ইজ সান আর আই অ্যাম ব্লেজিং সান, অ্যান্ড ইউ আর মাই সানি, অনলি মাইন। আজ ও সুযোগ লুফে নিয়ে তোকে নিজের প্রখরতায় জ্বালাচ্ছে। কাল আমি জ্বালাবো, আর সারা জীবন আমিই জ্বালাবো তোকে। খুব করে জ্বালাবো, পোড়াবো তোকে। গেট রেডি টু বার্ন বাই মি। সানি কথা শেষ করে মেঘার মুখের উপর আবারও একবার ফু দিয়ে উঠে দাঁড়ালো রৌদ্র। ছুতে গিয়েও ছুঁয়ে দেখা হলো না। বিরক্তি লাগলো খানিক। এই সূর্যকে সে কিছুতেই সহ করবে না। মেঘার উপর ওর দহন ফেলতে দেবে না। ঘুমে ব্যাঘাত ঘটাতে দেবে না। দাঁত চিবিয়ে সূর্যের রোশনি বরাবর ঢাল হয়ে মেঘাকে আড়াল করে দাঁড়ালো রৌদ্র। নিজের সুঠাম দেহের ছায়ায় ঢেকে ফেলল মেঘাকে। এই মেয়ে এখানে কেন ঘুমাচ্ছে সেটাই তো বুঝল না এখনো। বুকে হাত গুটিয়ে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল রৌদ্র। এক স্থির দৃষ্টিতে চেয়ে রইল মেঘার ঘুমন্ত মুখ পানে। শীতল ছায়া পেয়ে আরামে নড়ে চড়ে উঠল মেয়েটা। ফের ডুবল ঘুমের গহীনে। রৌদ্র চেয়েই রইল কেবল। সূর্যের প্রখর তীব্রতা নিজের পিঠে বহন করে অবডালে লুকিয়ে রাখল এই ঘুমন্ত পরীটার অনুচ্চ কায়া। ঘড়ির কাঁটায় টিকটিক করে পার হলো কিছুটা সময়। রোজকার রুটিন মাফিক ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে মেঘার। তার উপর এখানে গরম। গা ম্যাচ ম্যাচ করছে মেঘার। নড়চড় বাড়ছে ঘুমের মাঝে। ভার্সিটি আছে। তপ্ত গরমে চরম বিরক্ত হলো মেঘা। রোজকার মতো আরামে ঘুম ভাঙল না। বিরক্তি সমেত পিটপিট করে চোখ খুলল মেয়েটা। গা মোড়ানো হাই তুলে ঝাপসা চোখে খোলা ছাদের আশপাশ অবলোকন হতেই বৃহৎ হয়ে আসলো অক্ষিযুগল। সহসা ছ্যাদ করে উঠল মেয়েটা। এলানো শরীরটা নিয়ে ধরফরিয়ে উঠে বসল। ছাদ জুড়ে তপ্ত রোদের ছড়াছড়ি। তবে মেঘা নিজেকে ছায়ায় আবিষ্কার করল। হাতের ফ্রেমটা আরো বেশি চেপে ধরে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো মেঘা। বিড়বিড় করল, শিট, এখানেই ঘুমিয়ে পড়েছিলাম আমি। বিচলিত হলো মেঘা। ছটফট করে ডান পাশে তাকাতেই ভরকালো আকস্মাত। বুকে হাত গুটিয়ে অবেলায় টান টান হয়ে এলো শক্ত চোয়ালে দাঁড়িয়ে আছে রৌদ্র। মেঘার সদ্য ঘুম ছোটা চক্ষু দ্রুত ছলকে ওঠে। সবটা বুঝতে পারে না। কালকে যে কখন এখানে ঘুমিয়ে পড়েছে ঠাই ঠাহর করতে পারল না ঠিক মতো। তার উপর হুট করে রৌদ্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরও বেশি অপ্রস্তুত হয়ে পড়ল মেয়েটা। সন্ধিয়ান হয়ে এদিক ওদিক তাকালো, চোখ জ্বলে। রৌদ্রের ভাবমূর্তি পরিবর্তন নেই। সটান দাঁড়িয়ে আছে সে। সুচালো দৃষ্টি এক স্থির মেঘার উপর। মেঘা সূক্ষ্ম ডোক গিলে কপালের ঘাম মুছল। কিছুটা মুহূর্ত অস্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের দিকে।
এই লোক এখানে কি করে, কখন আসলো, আর মেঘাকেই বা এভাবে দেখছে কেন? রৌদ্রের তামাটে চেহারায় ঘাম বিন্দু বিন্দু। সূর্যটা ঠিক মাথা বরাবর পিছন দিকে। মস্তিষ্ক সম্পূর্ণ সজাগ হওয়া মাত্রই মেঘা মুখ কুঁচকে ফেলল। বিরক্তে চোখ মুখ ফিরিয়ে হাত মুঠো করে দপাদপ পা চালায় ছাদের দরজার দিকে। রৌদ্রকে পাশ কাটাতে গেলেই গোটানো হাত নামিয়ে ঘাড় বাঁকিয়ে অদ্ভুত স্বরে ডাকে রৌদ্র, হেই সানি, গুড মর্নিং। থামল মেঘা। একটুখানি চোখ পাকিয়ে পিছন ফিরে তাকালো। রৌদ্রের পিছেল হাসি রেখা বাড়ল এতেই। মুখ ঝামটালো মেঘা। বলল রৌদ্র বাঁকা স্বরে, ঘুমানোর জন্য ঘরে জায়গা ছিল না? এখানে ঘুমাচ্ছিলি কেন? ঘর কম পড়ে গেছে কবির ম্যানশনে? তোর ঘুমের জন্য একটা ঘর খুঁজে পাসনি এ বাড়িতে? আমার ঘরে আসলেই পারতি, বুকে নিয়ে খুব যত্ন করে ঘুম পাড়াতাম তোকে। চলবে ইনশাল্লাহ।